আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর দীপ্ত দে। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর দে, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। দেখুন, এই সাক্ষাৎকার শুরু করছি একটা দুঃখজনক ঘটনার খবর দিয়ে। তরুণ চিকিৎসক অনিকেত নিয়োগী সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। অনিকেত বাবু কয়েকদিন আগেই করোনা ক্লিনিকে তাঁর বক্তব্য রেখেছিলেন। হঠাৎ করে এই খবর আমাদের একদম স্তব্ধ করে দিয়েছে। এবং শুধু অনিকেত বাবুই তো নন, রাজ্যে 70-এরও বেশি চিকিৎসক করোনায় মারা গেছেন। সারা দেশের ক্ষেত্রে এই সংখ্যাটা 500-রও বেশি। এখন প্রশ্ন হল, সুরক্ষা বিধি বলুন, ওষুধপত্র বলুন, সুরক্ষা সরঞ্জাম বলুন, এই সবকিছুর বিষয় তো চিকিৎসকরা খুব ভালোভাবে ওয়াকিবহাল। তাহলেও এত মৃত্যু কেন? অনেকে বলছেন ভাইরাস লোডের জন্য। আপনার কি মনে হয়? হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা ডেফিনেটলি। এবং প্রতি মুহূর্তে আমরা যখন হসপিটালে ঢুকি আর প্রতিদিন শুনি আমাদের অমুক বন্ধু আজকে অসুস্থ হয়ে ভর্তি হয়ে রয়েছেন, অমুকের স্যাচুরেশনটা ফল করেছে, গত 3 দিন ধরে আরেকজন আইসিইউতে রয়েছেন, খুব একটা ভালো অনুভূতি ডেফিনেটলি নয় এগুলো। এরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে, আজকে যখন 7 মাস 8 মাস হয়ে গেছে, আমরা যখন প্রথম প্র্যাকটিসটা শুরু করছিলাম এইরকম একটা প্যান্ডেমিকের মধ্যে, তখন আমরা একটা কিছুটা দ্বিধা, কিছুটা অসুখটা সম্পর্কে টোটালি না জানা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বাট এতদিন পরে আসার পরে আমাদের মনে হয়েছিল বোধহয় আমরা ব্যাপারটাকে মোটামুটি ধরে ফেলতে পেরেছি, মোটামুটি আয়ত্ত করা গেছে। বাট একবার এক একটা টার্নে এসে প্রতিবার এটা আমাদেরকে অবাক করে দিচ্ছে। এই শব্দটাই বলবো, হয়তো এটা অবাক করে দিচ্ছে। যেভাবে আমরা ধরে এসেছি, এই সমস্ত চিকিৎসকরা প্রত্যেকে ভালো করে জানেন কি কি জিনিস করতে হবে, কি কি করা উচিত, তা সত্ত্বেও এই জিনিসগুলোকে হচ্ছে। কারণ আমি বলবো পার্টিকুলারলি এই অসুখটা বোধহয় ইন্ডিভিজুয়ালাইজড, মানে এই ভাইরাসটা আমাকে যেভাবে এফেক্ট করবে হয়তো আরেকজনকে সেভাবে এফেক্ট করবে না, বা একে আরেক রকম ভাবে এফেক্ট করবে। তো আমরা কতগুলো বেসিক প্রোটোকলকে সবার আগে জানতাম যে হয়তো বয়স্ক মানুষ, কোমরবিডিটিস আছে, তাদের ক্ষেত্রেই বোধহয় এটা অ্যাপ্লিকেবল। ব্যাপারটা ঠিক সেরকম নয়। বহু ক্ষেত্রে এরকম চিকিৎসক এবং অচিকিৎসক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখছি যে 28 বছরের একটা ছেলে, 30 বছরের একটা ছেলে, সেও হঠাৎ করে এটাতে এফেক্টেড হয়ে যাচ্ছে, এবং যেটা হয়তো আমাদের ক্যালকুলেশনের মধ্যে নেই। বা একজন চিকিৎসক যে একজন করোনা পেশেন্টকে ঠিক করে উঠেছেন, তাকে ডিসচার্জের মুহূর্তে হঠাৎ করে তার অবস্থায় কিছুটা অবনতি হলো, যেটা হয়তো এই ক্যালকুলেশনের মধ্যে ফিট করছে না। তাই একটাই জিনিস এই মুহূর্তেও বলবো যে এটা সম্বন্ধে আমরা এখনো সম্যকভাবে অবহিত নই। যদিও নাম্বার অফ কেসেস কমছে, যদিও রিকভারি রেট বাড়ছে, তাহলেও এই অসুখটা সম্পর্কে ডেফিনেটিভ ভাবে কিছু বলার মতো জায়গায় বোধহয় এখনো আসেনি। এখনো পর্যন্ত আমাদের চিকিৎসা পদ্ধতিতে যেটা ছিল, মানে করোনার চিকিৎসার ক্ষেত্রে আর কি, যে লো গ্রেডেড লিশনস, যেগুলো মানে অল্প অবস্থায় যে অসুখটা ছিল, সেটার ক্ষেত্রে শুধুমাত্র কিছু খাওয়ার ওষুধ আছে, আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন, এটা দিয়ে প্রোটোকল দিয়ে ঠিক হয়ে যাচ্ছিল বেশিরভাগ মানুষ, এবং মডারেটলি এবং সিভিয়ার কেসেসের ক্ষেত্রে রেমডেসিভির ইউজ করা হচ্ছিল। বাট গত 2 দিন আগে হঠাৎ করে হু একটা নির্দেশিকা জারি করে, যেখানে এই রেমডেসিভির ওষুধটা, যেটার উপরে প্রচন্ড রকম ভাবে চিকিৎসকরা নির্ভর করেছিলেন, সেই ওষুধটার কার্যক্ষমতাটার উপরেও কোয়েশ্চেনেবল একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে, যে এটাতে সত্যি সত্যি কি আমরা ততটা, তার মানে আমাদের হাতে অস্ত্রগুলো সীমিত, বেসিক্যালি সাপোর্টিভ ট্রিটমেন্ট একেবারেই। এবং আপনি যেটা বলছেন একদম সেই রকমই। বহু চিকিৎসক তারা জানিয়েছেন এই করোনা ক্লিনিকে যে যখন রোগী একটু সিরিয়াস কন্ডিশনে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই রেমডেসিভির খুব চমৎকার কাজ দিয়েছে। এবং তারপর যখন হু বলছে যে না, করোনার চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা যায় তার তালিকা থেকেই রেমডেসিভিরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা তো একেবারে সাম্প্রতিক যে ঘটনাটা। এবং তারও আগে হু আরেকবার বলেছিল যে না, সেভাবে কোনো অ্যান্টিভাইরাল ড্রাগেরই এফেক্টিভনেস পাওয়া যাচ্ছে না। তো সাধারণ মানুষ এগুলো শুনে খুব বিভ্রান্ত হচ্ছেন। এবং আমরাও যে চিকিৎসকরা বললেন যে রেমডেসিভির ব্যবহার করে চমৎকার ফল পাওয়া গেছে, তারা কি তবে ভুল বললেন? ব্যাপারটা ঠিক ভুল বা ঠিকের নয়। ঘটনাটা হচ্ছে, এই অসুখটা ধরা যাক একটা ম্যালেরিয়া অথবা একটা অন্য কোনো অসুখ, ব্যাকটেরিয়াল হোক, প্যারাসাইটিক হোক, অন্য কোনো ডিজিজ, তার সম্বন্ধে আমাদের কাছে প্রচুর ডাটা রয়েছে এবং দীর্ঘদিনের ডাটা রয়েছে বিভিন্ন দেশে। বাট এই অসুখটা এত সাম্প্রতিক, এটা সম্বন্ধে আমাদের কাছে ডাটাটা খুব কম। তো দেখা গেছে এই ওষুধটায় কিছু পার্সেন্টেজ অফ লোক, একটা ক্রস সেকশন, তাদের উপরে যখন এই ওষুধটা প্রয়োগ করা হয়েছে তাতে ভালো রেজাল্ট পাওয়া গেছে।
হয়তো সেই ইকুইভ্যালেন্ট রেজাল্ট বা সেই সমানুপাতিকভাবে সেই রেজাল্টটা আমরা অন্য ক্ষেত্রে বা অন্য কোনো দেশে বা অন্য কোনো একটা পপুলেশনেতে স্ট্যাটিস্টিক্যালি আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি না, মানে একই রকম পারছি না। আসলে এই ম্যাথমেটিক্যাল মডেলস গুলো, এই অঙ্কের মডেলস গুলো বোধহয় অসুখের ক্ষেত্রে ঠিক ততটা ভালোভাবে কাজ করে না। কারণ প্রথম যে ফোরকাস্ট গুলো করা হয়েছিল এই মডেলগুলো সম্বন্ধে, তার অনেকগুলো মডেলকেই আমরা পরবর্তীকালে ঠিক মিলিয়ে উঠতে পারিনি। তার মানে মডেলগুলো ভুল তা নয়, বাট ডিজিজটা সম্বন্ধে আমাদের, অসুখটা সম্পর্কে আমাদের জ্ঞান এখনো ততটা সমৃদ্ধ হয়নি, এইভাবেই ধরা যেতে পারে। প্রথমে আমরা ভেবেছিলাম হার্ড ইমিউনিটি এসে যাবে একটা সময়, এসে সবাই সুস্থ হয়ে যাবেন, সেটাও হয়নি। কিন্তু রিগারাস টেস্টিং শুরু হয়েছিল, কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছিল, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো ডেফিনেটলি হেল্প করেছে, নিশ্চয়ই হেল্প করেছে। তারপরে আমরা ভ্যাকসিনের দিকে তাকিয়ে রইলাম। যখন বললেন যে ভ্যাকসিনটা এসে গেলেই আমরা বোধহয় একটা নিশ্চিত রিকভারিতে পৌঁছে যাব, বাট এখন ব্যাপারটা হচ্ছে এটা হয়তো প্যান্ডেমিক থেকে আস্তে আস্তে একটা এন্ডেমিক পর্যায়ে চলে যাবে, যেখানে স্লো সাস্টেন, মানে হালকা অবস্থায় অসুখটা হয়তো দীর্ঘদিন ধরে থেকে যাবে। ছোট ছোট আউটব্রেক যেমন সিজনাল ফ্লুর ক্ষেত্রে হয়, সেরকম হয়তো হতে থাকবে। পুরোপুরি ভাবে এটা কবে ঠিক হবে সেটা সম্পর্কে, এবং এটা বোধহয় ডিজিজের ক্ষেত্রে সম্ভবই, এরকমই হয়। কারণ আমাদের অসুখের মধ্যে এই একমাত্র স্মল পক্স এমন একটা অসুখ যেটা পুরোপুরি ইরেডিকেট হয়ে গেছে। এছাড়া ম্যালেরিয়া থেকে শুরু করে অন্য যে কোনো রকমের অসুখ, এই অসুখগুলো HIV থেকে শুরু করে এই সব অসুখগুলো কিন্তু রয়ে গেছে ছোট ছোট আকারে। তো এই ইনফেক্টিভ ডিজিজ গুলো আছে, টিবি, লেপ্রোসি, মেজলস এবং অন্যান্য যে করোনার অসুখ যেমন সার্স, মার্স, ওগুলো কিন্তু এখনো আছে, পুরোপুরি চলে যায়নি। তাই এটাও যে চলে যাবেই, টোটালি ডিসঅ্যাপিয়ার করে যাবে, সেটা একটা টাইম ফ্রেমের মধ্যে হয়তো ডিসেম্বরে বা জানুয়ারিতে বা সামনের বছর বা 2022, সেটা সম্পর্কে নিশ্চিত হওয়ার সময় বোধহয় এখনো আসেনি। হ্যাঁ, একেবারে। এবং করোনার প্রাথমিক সংক্রমণ সামাল দেবার পর এখন আমরা দেখছি উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে একটা সংক্রমণের ঢেউ দেখা দিচ্ছে। দিল্লিতে মাস্ক না পরার জরিমানা বাড়ানো হয়েছে, গুজরাটে কারফিউ জারি করা হয়েছে, রাজস্থানে এবছর স্কুল খোলা হবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি যেটা জানতে চাইছি আপনার থেকে, যে একটা প্যান্ডেমিকের ক্ষেত্রে এই দ্বিতীয় ঢেউটা কি অবশ্যম্ভাবী? সব ক্ষেত্রে নয়, বাট এই ক্ষেত্রে তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা মেজার করতে পারছি না, হয়তো সেই অনুপাতে টেস্টিংটা সমস্ত রাজ্যের ক্ষেত্রে হয়ে উঠছে না, এরকম একটা কিছু হয়তো। বাট ডেফিনেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে টোটাল সিনারিওটার মধ্যে না গিয়ে যদি আমরা হসপিটাল বেসিসে অথবা যদি নার্সিং হোমের ভিত্তিক যদি আমরা দেখি, আমরা দেখছি যে গত মাসে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া মানুষ হয়তো 1.5 মাস পরে বা 2 মাস পরে আবার ভর্তি হতে হচ্ছে। তো তার মানে অসুখটা ডেফিনেটলি আবার ফিরে আসছে। এটা আমরা কিছু অল্প সংখ্যক মানুষের মধ্যে হলেও দেখতে পাচ্ছি, এটা ফিরে আসছে। হ্যাঁ, একেবারেই তাই। এবং ধরুন আর একটা জিনিস আমরা দেখছি যে অনেকের ক্ষেত্রে, যেমন অনিকেত বাবুর কথা যে বলছিলাম, ওনার ক্ষেত্রেও তিনি করোনা আক্রান্ত হলেন, তারপর করোনা থেকে ভালো হয়ে গেলেন, তারপর ধরুন 10, 12, 14 দিন পরে হঠাৎ একটা কিছু শারীরিক বিপর্যয় ঘটলো এবং মারা গেলেন। এই যে হঠাৎ করে একটা ক্যাটাস্ট্রফি, এটা কি করে হচ্ছে? এটা এক্স্যাক্টলি প্রত্যেকের ক্ষেত্রে একই রকম জিনিস হচ্ছে তা নয়। কারোর ক্ষেত্রে একটা কার্ডিয়াক ফেলিয়ার হচ্ছে, কারোর ক্ষেত্রে একটা সাইটোকাইন স্টর্ম হচ্ছে, কারোর ক্ষেত্রে অন্য কিছু একটা হচ্ছে, যেগুলো সবসময় ঠিক প্রেডিক্টেবল নয়। মানে আমি দেখেছি বেশ কিছু পেশেন্টকে, তারা এরকম আইসিসিউতেও ভর্তি হয়েছেন, আইসিসিউ থেকে জেনারেল বেডেতে দেওয়া, মানে বেডে দেওয়ার মতো অবস্থায় চলে গেছেন, যেখানে ডাক্তারও বেশি, প্রত্যেকটা ডাক্তার যারা এদের ডাইরেক্টলি চিকিৎসা করছেন করোনা রোগীদের, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা খুব আশাব্যঞ্জক। তারা খুব খুশি হন যখন একটা পেশেন্ট ভালো হয়ে আসছে, এবং তারা পেশেন্টের যে রিলেটিভ আছে তাদের কাছেও সেই নিউজটাকে যখন কনফার্ম করা হয় যে না উনি ভালো হয়ে গেছেন, তাহলে পেশেন্টের আত্মীয়রাও ভাবতে শুরু করেন না উনি ভালো হয়ে গেছেন, হয়তো কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন। সেই পেশেন্ট যদি হঠাৎ করে সাকাম করে যায়, হঠাৎ করে সেই পেশেন্টের যদি মারা যায়, তাহলে সেটা সেই পেশেন্টের বাড়ির লোকের ক্ষেত্রে, সেই ডাক্তারের ক্ষেত্রেও একটা নিদারুণ, কারণ উত্তর দেওয়ার মতো কিছু থাকে না। একজন খারাপ পেশেন্ট, খারাপ ভাবে ভর্তি হয়েছেন, তিনি ধীরে ধীরে আরো খারাপ হয়েছেন, তারপরে একটা পেশেন্ট মারা গেছেন, এটা একটা জিনিস। আর একটা পেশেন্ট যিনি ভর্তি হয়েছেন তিনি ভালো হচ্ছেন, ভালো হতে হতে তাকে ডিসচার্জ হওয়ার মুহূর্তে যদি হঠাৎ করে খারাপ হয়ে গিয়ে তার পরের দিন তার বাড়ির লোককে এই খবরটা শোনাতে হয় যে উনি আর নেই, এটা তার বাড়ির লোকের পক্ষেও নেওয়া যতটা কষ্টের, একজন ডাক্তার যিনি দেখছেন তাকে তার পক্ষে বলাটাও ততটাই কষ্টের। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর দীপ্ত দে। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত।
অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।